গল্পের শুরুতে একটি মহাসাগর দেখা যায়, যেখানে বরফের স্তরের মাঝে একটি বিশাল বাণিজ্যিক জাহাজ আটকে থাকে। জাহাজের লোকজন জাহাজটিকে বরফের ভেতর থেকে বের করার পুরো চেষ্টা করে, কিন্তু তাদের চেষ্টা ব্যর্থ হয়। জাহাজের ক্যাপ্টেন চায় যত দ্রুত সম্ভব সে তার লোকজনকে নিয়ে সেই এলাকা থেকে বেরিয়ে যাক, কারণ ঠান্ডা শুধু বেড়েই যাচ্ছিল এবং তাপমাত্রা মাইনাসে নেমে যাচ্ছিল। কিন্তু সমস্যা শুধু এটুকুই ছিল যে জাহাজটি বরফ থেকে বের হওয়ার কোনো নামই নিচ্ছিল না, কারণ সেটি বরফের সঙ্গে জমে গিয়েছিল। এরপর রাত হয়ে যায়। ঠিক তখনই ক্যাপ্টেন দূর থেকে আগুন জ্বলার আলো দেখতে পায়। সেই আলো দেখে ক্যাপ্টেন কয়েকজন লোককে নিয়ে সেই জায়গায় যায়। ক্যাপ্টেন দেখে সেখানে একজন আহত মানুষ অচেতন অবস্থায় পড়ে আছে। সেই মানুষের নাম ছিল ভিক্টর। ভিক্টরের একটি পা ছিল না, তাই সে একটি নকল পা লাগানো ছিল। ভিক্টর এদের দেখে বলে, প্লিজ আমাকে হয় তোমাদের সঙ্গে নিয়ে চলো, না হয় আমাকে মেরে ফেলো, আমি খুব বড় বিপদে আছি। এরপর জাহাজের ক্যাপ্টেন ভিক্টরকে নিয়ে জাহাজে ফিরে আসে। ভিক্টরকে জাহাজে আনার সঙ্গে সঙ্গেই জাহাজের কাছে একটি বিশাল এবং ভয়ঙ্কর মানুষ এসে দাঁড়ায়। তাকে দেখে জাহাজের লোকজন এবং ক্যাপ্টেন ভয়ে গুলি চালাতে শুরু করে, কিন্তু গুলির তার ওপর কোনো প্রভাব পড়ে না, বরং সে উল্টো জাহাজের লোকজনের ওপরই প্রাণঘাতী হামলা চালায়। তারপর সে জাহাজের ওপর উঠে ভিক্টরকে বলে, ভিক্টর, আমি তোমাকে জীবিত ছাড়ব না, আমার সঙ্গে চলো। ঠিক তখনই জাহাজের একজন মানুষ একটি বড় বন্দুক দিয়ে তার ওপর গুলি চালায়। তখন সেই ভয়ঙ্কর মানুষটি জাহাজ থেকে নিচে পড়ে যায়, কিন্তু সে তবুও মরে না, এবং এখন সে আরও বেশি রেগে যায় এবং জাহাজটিকে একদিক থেকে ধাক্কা দিয়ে অন্যদিকে উল্টে দিতে শুরু করে। এটা দেখে জাহাজের ক্যাপ্টেন বন্দুকটি দিয়ে বরফের ওপর গুলি চালায়, যেখানে সেই দানব দাঁড়িয়েছিল। বরফ ভেঙে যাওয়ার কারণে সেই ভয়ঙ্কর মানুষটি বরফের ঠান্ডা পানির ভেতরে চলে যায়। ভিক্টর বলে, ও আবার ফিরে আসবে এবং তোমাদের সবাইকে মেরে ফেলবে, যতক্ষণ না তোমরা আমাকে তার হাতে তুলে দিচ্ছ। ক্যাপ্টেন বলে, এমনটা একদমই হবে না, ও ঠান্ডা বরফ পানির ভেতরে জমে মরে আছে। ভিক্টর বলে, না, এটা সম্ভব না, কারণ সে কখনো মরে না, আমি তাকে অনেকবার মারার চেষ্টা করেছি। এখন তোমরা প্রতিশ্রুতি দাও, যখন সে আমাকে আবার নিতে আসবে তখন তোমরা আমাকে বাইরে ছুঁড়ে ফেলবে এবং ওকে আমাকে নিয়ে যেতে দেবে। ক্যাপ্টেন বলে, এটা কি ধরনের দানব, আর একে কে বানিয়েছে? ভিক্টর বলে, আমি ওকে বানিয়েছি। এরপর ভিক্টর ক্যাপ্টেনকে নিজের কাহিনী বলতে শুরু করে। এরপর কাহিনী অতীতের সময় চলে যায় এবং আমরা ভিক্টরের ছোটবেলা দেখি। আমরা দেখি যে ভিক্টর তার মাকে খুব ভালোবাসত। ভিক্টরের মা ছিল ধনী পরিবারের মেয়ে। এই কারণেই ভিক্টরের বাবা তাকে বিয়ে করেছিল, যাতে তার সম্মান বেড়ে যায়। ভিক্টরের বাবা ভিক্টর ও তার মাকে একদমই পছন্দ করত না, কারণ দুজনেরই চুল ছিল কালো। কিন্তু ভিক্টরের বাবার একটি ভালো দিক ছিল যে সে সময়ের সবচেয়ে বড় সার্জন ছিল এবং সে এই বিষয়ে পড়াশোনা ভিক্টরকেও করাতো। পড়াশোনার সময় সে ভিক্টরকে খুব মারধরও করত, কখনো কখনো তো সে ভিক্টরের মুখেও মারত। এরপর একদিন ভিক্টরের ছোট ভাই উইলিয়ামের জন্ম দেওয়ার সময় ভিক্টরের মায়ের মৃত্যু হয়। ভিক্টরের মায়ের সার্জারি তার বাবাই করেছিল, কিন্তু সে তাকে বাঁচাতে পারেনি। মায়ের মৃত্যুর পর ভিক্টর পুরোপুরি একা হয়ে যায়। অন্যদিকে ভিক্টরের বাবা তার ছোট ছেলে উইলিয়ামকে খুব ভালোবাসত, কারণ উইলিয়ামের চুলের রং তার বাবার মতোই সোনালি ছিল। একদিন ভিক্টর তার বাবাকে জিজ্ঞেস করে, আপনি মাকে বাঁচাতে পারলেন না কেন? এটা শুনে ভিক্টরের বাবা বলে, আজ পর্যন্ত কেউ মৃত্যুকে হারাতে পারেনি। ভিক্টর বলে, যদি এমনই হয় তাহলে আমি মৃত্যুকে হারাবো, আমি চেষ্টা করব। আপনি যা জানেন এবং যা জানেন না আমি সবই শিখব। ভিক্টরের বাবা ভাবে ভিক্টর ছোট, তাই আবেগে এসব কথা বলছে, কিন্তু ভিক্টর সত্যিই এই সিদ্ধান্ত নিয়েছিল। সেই রাতেই ভিক্টরের স্বপ্নে অন্ধকারের দেবতা আসে, যে ভিক্টরকে বলে, জীবন আর মৃত্যু দুটোর ওপরই তোমার নিয়ন্ত্রণ থাকবে। এই স্বপ্নের পর ভিক্টরের উৎসাহ আরও বেড়ে যায়। এদিকে বর্তমান সময় আমরা আবার সেই ভয়ঙ্কর দানবটিকে দেখি, যে বরফ ভেঙে বাইরে বেরিয়ে এসেছিল। এরপর আবার কাহিনী ফ্ল্যাশব্যাকে ফিরে যায় এবং আমরা দেখি ভিক্টরের বাবার কিছুদিন পরেই মৃত্যু হয়। বাবার মৃত্যুর পর ভিক্টর তার ভাই উইলিয়ামকে কোনো এক আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দেয় এবং নিজে বহু বছর ধরে মানুষকে জীবিত করার প্রকল্পে কাজ করতে থাকে। অনেক বছর পর আমরা ভিক্টরকে কোর্টরুমে দাঁড়িয়ে থাকতে দেখি। সেখানে সে তার সঙ্গে এক মৃত মানুষের দেহ নিয়ে এসেছিল। সেই মৃতদেহে সে ব্যাটারির তার লাগিয়ে বিদ্যুৎ ছেড়ে দেয় এবং মুহূর্তের মধ্যেই সেই মৃতদেহে প্রাণ ফিরে আসে। এটা দেখে সবাই অবাক হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব। কোর্টরুমে বসা বিচারক ভিক্টরের ওপর চিৎকার করে বলে, এসব বন্ধ করো। ভিক্টর বলে, এটাই আমাদের ভবিষ্যৎ, এর ওপর গবেষণা হওয়া উচিত। কিন্তু বিচারক বলে, এটা পাপ, জীবন আর মৃত্যু ঈশ্বরের হাতে। এই কথা শুনে ভিক্টর খুব রেগে যায়, কারণ আদালত তার গবেষণাকে নাকচ করে দিয়েছিল। কিন্তু সেই কোর্টরুমে হ্যান্ডরচ নামের একজন লোক ছিল, যে ভিক্টরের এই গবেষণায় আগ্রহ দেখায়। পরদিন হ্যান্ডরচ ভিক্টরের বাড়িতে দেখা করতে আসে এবং বলে, তোমার ভাই উইলিয়াম আমার ভাতিজি এলিজাবেথকে বিয়ে করতে যাচ্ছে, আর ব্যক্তিগতভাবে তোমার গবেষণা আমার খুব ভালো লেগেছে, তাই আমি তোমার সঙ্গে কাজ করতে চাই। আমি চাই তুমি আমার জন্য কাজ করো, এর জন্য আমি তোমাকে যত খুশি তত টাকা দেব।
ভিক্টরও এমন একটি প্রস্তাব খুঁজছিল, তাই সে হ্যান্ডরচের সঙ্গে কাজ করতে রাজি হয়ে যায় এবং পরদিন তার বাড়িতে যায়। কথায় কথায় ভিক্টর জানতে পারে যে হ্যান্ডরচ আগে সেনাবাহিনীতে একজন সার্জন ছিল। এখন এই রিসার্চের সমস্যা ছিল যে ভিক্টর যে মৃতদেহে প্রাণ ফেরানোর আবিষ্কার করেছিল সেটা অল্প সময়ের জন্যই থাকত, কারণ ভিক্টরের কাছে পর্যাপ্ত টাকা ছিল না এই রিসার্চকে আরও এগিয়ে নেওয়ার জন্য। এই টাকার চাহিদা জানাতেই সে কোর্টে সরকারের কাছে সাহায্য চাইতে গিয়েছিল, কিন্তু সেখানে তার কিছুই হয়নি। এখানে হ্যান্ডরচ ভিক্টরকে বলে, তোমার যত টাকা দরকার আমি সব দেব, আর পৃথিবীর যে কোনো কোণ থেকে তোমার যে সব জিনিস দরকার সেগুলোও আমি এনে দেব, শুধু তুমি এই রিসার্চটা সফল করো। ভিক্টর বলে, শেষ পর্যন্ত তুমি কেন আমার সাহায্য করতে চাও? হ্যান্ডরচ বলে, এটা এখন আমি তোমাকে বলতে পারবো না, কিন্তু মনে রেখো, যখনই আমি তোমার কাছে সাহায্য চাইব তখন তোমাকে আমাকে সাহায্য করতেই হবে। কিছুক্ষণ পর সেখানে ভিক্টরের ভাই উইলিয়াম আসে। উইলিয়াম ভিক্টরকে বলে যে সে এলিজাবেথকে বিয়ে করতে যাচ্ছে। ভিক্টরের চোখ এলিজাবেথের উপর পড়তেই সে তাকিয়েই থাকে, কারণ এলিজাবেথ খুবই সুন্দর ছিল। এরপর সবাই লাঞ্চ করতে বসে। লাঞ্চের সময়ও উইলিয়াম তার রিসার্চ নিয়ে কথা বলতে থাকে। এই কথায় এলিজাবেথ হেসে ফেলে। সে বলে, এটা একেবারেই বোকামি, আমাদের ঈশ্বর হওয়ার চেষ্টা করা উচিত নয়, না হলে এর পরিণাম খুব খারাপ হয়। ভিক্টর এলিজাবেথের এই কথার কোনো জবাব দেয় না এবং সেখান থেকে উঠে চলে যায়। এদিকে বর্তমান সময়ে আমরা দেখি ক্যাপ্টেন এবং জাহাজের বাকি লোকজন দূরে দাঁড়িয়ে সেই ভয়ঙ্কর মানুষটিকে দেখতে পায় যে এক দৃষ্টিতে শুধু জাহাজের দিকেই তাকিয়েছিল। এরপর কাহিনী আবার এগোতে শুরু করে এবং আমরা দেখি হ্যানরিচ ভিক্টরকে নিয়ে শহরের বাইরে একেবারে পুরনো টাওয়ার জাতীয় একটি দুর্গে নিয়ে যায়, যাতে ভিক্টর কোনো রকম বাধা ছাড়াই এখানে তার রিসার্চ সম্পূর্ণ করতে পারে। ভিক্টরেরও সেই জায়গাটা তার রিসার্চের জন্য একদম উপযুক্ত মনে হয়। এই কাজে উইলিয়ামও তাদের সঙ্গেই থাকে। এখন ভিক্টর সেখানে নিজের কাজ শুরু করে। ভিক্টর চাঁদির বড় বড় দুটি অ্যান্টেনা বানায়, কারণ সে যখন সম্পূর্ণ মানুষ তৈরি করবে তখন তাকে জীবিত করার জন্য ব্যাটারির নয় বরং হাজার হাজার ওয়াট বিদ্যুতের প্রয়োজন হবে, যা সেই সময় কোনো মাধ্যমেই সম্ভব ছিল না, শুধু আকাশে চমকানো বজ্রপাত ছাড়া। ভিক্টরের এই গবেষণায় উইলিয়ামের পাশাপাশি এলিজাবেথও ধীরে ধীরে যুক্ত হয়ে যায় এবং তার সঙ্গে ভিক্টরের বন্ধুত্ব হয়ে যায়। কিন্তু ভিক্টর তাকে কোথাও না কোথাও বন্ধুর চেয়েও বেশি ভাবতে শুরু করেছিল, কিন্তু এলিজাবেথের মনে তার জন্য এমন কোনো অনুভূতি ছিল না। এখন ভিক্টর তার গবেষণার শেষ পর্যায়ে পৌঁছে যায় এবং সেটি দেখানোর জন্য সে এলিজাবেথকে নিজের ল্যাবে নিয়ে আসে। এলিজাবেথ ভিক্টরের কাজের খুব প্রশংসা করে এবং বলে যে সব মানুষের শরীরের গঠন একদম একই রকম হয়। এই সময় ভিক্টর এলিজাবেথের কাছে নিজের অনুভূতির কথা প্রকাশ করে। এটা শুনে এলিজাবেথ ভিক্টরের ওপর খুব রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। এলিজাবেথ চলে যাওয়ার পর ভিক্টরের মনে এলিজাবেথের বলা কথাটা ঘুরতে থাকে যে সব মানুষের শরীরের গঠন একদম একই রকম। এই কথা মনে হতেই ভিক্টর দৌড়ে যায় নিজের তৈরি করা মানুষটার কাছে। তারপর নিজের শরীরের বিভিন্ন অংশ মাপতে মাপতে সে নিজের তৈরি করা শরীরের ভেতরে লাগানো তারগুলো একটু পরিবর্তন করে। তারগুলো পরিবর্তন করতেই সেই মানুষটি চিৎকার করে ওঠে। এর মানে ছিল যে ভিক্টরের এই পরীক্ষা প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছিল। এখন শুধু দরকার ছিল সেই মানুষের শরীরে লাগানোর জন্য আসল মানুষের অঙ্গ প্রত্যঙ্গ। এর জন্য ভিক্টর যায় একটি মাঠে যেখানে 2 দিন আগে যুদ্ধ হয়েছিল, আর সেই কারণে সেখানে অনেক মৃতদেহ পড়েছিল। ভিক্টর সেখান থেকে কয়েকটি মৃতদেহ বেছে নিয়ে ল্যাবে নিয়ে আসে। এরপর সেই মৃতদেহগুলো থেকে ভালো ভালো অঙ্গ বের করে নিজের তৈরি করা মানুষের শরীরে লাগাতে শুরু করে, ঠিক যেভাবে একজন মানুষের শরীর হয়। ভিক্টর কারোর হাত লাগায়, কারোর চোখ লাগায়। এই কারণে সেই মানুষের শরীর অনেক লম্বা আর চওড়া হয়ে যায়। ভিক্টর মানুষের শরীর তৈরির কাজ সম্পূর্ণ করে ফেলে। এখন শুধু অপেক্ষা ছিল বজ্রবিদ্যুতের, যাতে সেই মানুষের হৃদয়কে জীবিত করা যায়। কিন্তু ভিক্টরের ভাগ্য ভালো ছিল, কারণ সেই রাতেই হঠাৎ বজ্রপাত শুরু হয়ে যায়।